আসসালামু আলাইকুম। শিক্ষা ওয়েবের পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসছে। এর আগে হচ্ছে আমি চাপের ওপর একটা ক্লাস নিয়েছিলাম। 5 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। তো চাপের ওপরে ক্লাস নিয়েছিলাম, এখন হচ্ছে এর ঠিক পরের টপিকটা ঘনত্ব নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা চাপের ওপরে যে ক্লাসটা ওরা যারা দেখোনি, তো সেটা হচ্ছে দেখে আসবা। আহ, আমরা যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে চাপ আর হচ্ছে পদার্থের অবস্থা। হ্যাঁ, আমি আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমরা হচ্ছে শুরুতে চাপ নিয়ে পড়াশোনা করব এবং সবার শেষে হচ্ছে পদার্থের যে অবস্থা এটা নিয়ে একটু আলোচনা করব। তো এখন দেখো যে আহ, আমরা চাপ নিয়ে আলোচনা করব পদার্থের কঠিন পদার্থের উপরে যে চাপ সেটা, তারপরে সে তরল পদার্থের উপরে চাপ বা তরল পদার্থ নিজে যে চাপ দেয়, হ্যাঁ, আর হচ্ছে বায়বীয় পদার্থ যে নিজে যে চাপ দেয় এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, মানে কঠিন পদার্থ দ্বারা চাপ, তারপর হচ্ছে তরল পদার্থ দ্বারা চাপ এবং গ্যাসীয় পদার্থের চাপ, এগুলো নিয়ে মূলত আলোচনা করব আমরা। তো এখন আহ, তরল পদার্থর যে চাপ, এটা হচ্ছে জানার জন্য আমাদেরকে আগে ঘনত্ব নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ ওখানে ঘনত্ব কনসেপ্টটা দরকার আছে। সো ঘনত্ব অনেকেই জানো, তোমরা এটা এর আগের ক্লাসে একটু হালকা পাতলা হয়তো বা জেনেছো। তো এখানে একটু একটু মোটামুটি ওর চাইতে একটু বেটার কিছু জানার চেষ্টা করবা। আহ, আমরা এটা নিয়ে আলোচনা করবো আজকে। আর আমরা বলে রাখি যে আমাদের এই ক্লাসটা হচ্ছে ইউটিউবে আপলোড করা হচ্ছে এবং এটা ফেসবুকে আপলোড করা হবে। তোমরা হচ্ছে আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখো পেজটা, যাতে করে কখনো হচ্ছে ভিডিও আসলে তোমরা যাতে দেখতে পারো। সো আমরা শুরু করি আর কি। ওকে, সো ঘনত্ব, আহ, এটা অলরেডি তোমরা বুঝো যে যে ঘনত্ব জিনিসটা কি আর কি। ঘন এই শব্দটা যদি আমি একটু বলি যে ঘন, সো ঘন হইতে পারে একটু হালকা, মানে কম ঘন, বেশি ঘন, এরকম হইতে পারে। ফর এক্সাম্পল তুমি যদি আমি যদি বলি যে পানি, একটা বলি পানি আর একটা বলি মধু, হ্যাঁ, তো এই দুইটার মধ্যে কিন্তু তোমরা বলবা যে মধু বেশি ঘন, রাইট? এরকমটা বলবা। তো তোমরা কিন্তু ফিল করতে পারো, বুঝতে পারো যে হ্যাঁ কোন বস্তুটা ঘন কোন বস্তুটা হালকা, এটা তোমরা বুঝতে পারো। তো এইটা শুধু বুঝতে পারলে হবে না, আসলে একটা ডেফিনেশন তো লাগবে। আমাদের একটা, যেহেতু আহ, অনেক বেশি হিসাব নিকাশের ব্যাপার আসবে ঘনত্ব নিয়ে, সো একটা ডেফিনেশন তো লাগবে, সংজ্ঞা লাগবে যে ঘনত্ব অ্যাকচুয়ালি কি। হুম, সো সংজ্ঞাটা হচ্ছে এটা যে কোনো বস্তুর ভর, আহ, আচ্ছা সংজ্ঞাটা আমি যদি বলি যে একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে, ঠিক আছে? আমি যদি একটু লিখি যে এটা এটা হচ্ছে, যদি একটু লিখি একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে। ওকে, সো দেখো এখানে ভি আয়তনে, এখানে তোমার হচ্ছে ভি আয়তনে ভর হচ্ছে ধরো এম, তাহলে একক আয়তনে ভর হচ্ছে এম বাই ভি। আর আমরা যেহেতু সংজ্ঞায় বলেছি যে একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে, তাহলে এম বাই ভি হবে ঘনত্বের ইকুয়েশন, এবং এটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি ঘনত্বকে। সো রো ইজ ইকুয়াল টু হবে এম বাই ভি, যেটা আমি হচ্ছে এখানে লিখে রেখেছি। সো এটা হচ্ছে সংজ্ঞা আর কি, ঘনত্বের সংজ্ঞা। হ্যাঁ, এখন এই ঘনত্ব যেহেতু একটা রাশি, তো রাশি একটা একক থাকবে, একটা মাত্রা থাকবে, তাই না? তো আমরা এখন এককটা নিয়ে একটু আলোচনা করি যে ঘনত্বের এককটা কি হবে। সো ঘনত্ব মানে যেহেতু তোমার উপরে ভর আর নিচে হচ্ছে আয়তন, সো ভরের একক হচ্ছে তোমরা জানো যে ভরের একক কেজি, তাই না? ভরের একক কেজি। আর আর আয়তনের একক, হ্যাঁ, আয়তন জানো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অথবা আমরা যদি বলি ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটা হচ্ছে মেনলি আয়তন। সো এই ক্ষেত্রফলকে আবার বাংলায় আবার দৈর্ঘ্য প্রস্থ চলে আসে। তো যাই হোক, আয়তনের যে একক সেটা হচ্ছে 3টা মাত্রা থাকে। হ্যাঁ, আয়তন তো
ত্রিমাত্রিক একটা ব্যাপার। তো ৩টা মাত্রার জন্য কিন্তু এখানে বা তুমি বলতে পারো ৩টা দৈর্ঘ্য আছে। মানে দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য, প্রস্থ একটা দৈর্ঘ্য এবং উচ্চতাও কিন্তু একটা দৈর্ঘ্যের মধ্যেই পড়ে আরকি, তাই না? সো এইগুলোর একক কিন্তু মিটার হবে। সো ৩টা যেহেতু সো হবে মিটার কিউব। সো কেজি পার মিটার কিউব এটা হচ্ছে ঘনত্বের একক। আর মাত্রা যদি বলি আমরা, হুম, যদি মাত্রা বলি, এটা কি ভরের যে মাত্রা, ভরের মাত্রা হচ্ছে এম, আর দৈর্ঘ্যের যে মাত্রা, হ্যাঁ, এল, দৈর্ঘ্যের মাত্রা এল, কিন্তু এটা তো ৩টা, তাই না? সো এল কিউব। সো এটা হবে এম এল ইনভার্স 3। এটা হবে তোমার ঘনত্বের মাত্রা। তো এখন এটা হচ্ছে ডেফিনেশন। ঘনত্বের ইকুয়েশন হচ্ছে এম বাই ভি, এটা দিয়ে বের করতে পারবা। আর একক মানে যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কেজি পার মিটার কিউব, আর হচ্ছে এম এল ইনভার্স 3, এটা হচ্ছে মাত্রা। তো আমরা দেখো এখানে আমরা যা ঘনত্বের আমরা সবগুলা নিয়ে তো আমরা আমাদের মুখস্থ করা লাগবে না, মুখস্থ করতে হবে না, জাস্ট দু একটা মান নিয়ে একটু আলোচনা করি আমরা। এই যে পানিরটা, তারপর হচ্ছে কাঠের, আর হচ্ছে লোহা, এগুলো নিয়ে একটু আলোচনা করি। সো পানির যে ঘনত্ব সেটা কত লিখেছে বলতো? 1 গ্রাম পার সিসি। এই সিসি মিনস হচ্ছে 1 গ্রাম পার 1 সেন্টিমিটার কিউব। এটাকে কিউবিক সেন্টিমিটার বলে অ্যাকচুয়ালি। এই যে সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। সো ওটাকে সেন্টিমিটার কিউবও মানে এইভাবে লিখি আর কি। তো দেখো 1 গ্রাম পার 1 সেন্টিমিটার কিউব, এটার মিনিংটা হচ্ছে যে তুমি যদি 1 সেন্টিমিটার কিউব আয়তনের পানি নাও তাহলে তার ভর হবে 1 গ্রাম। ঠিক একইভাবে তুমি যদি 7.8 গ্রাম পার সিসি এটার দিকে ফলো করো তাহলে তুমি খেয়াল করো যে এখানে এটা হচ্ছে লোয়ারটার ক্ষেত্রে, হ্যাঁ। সো এটা হচ্ছে তোমার 7.8 গ্রাম লোহা থাকবে পার 1 সেন্টিমিটার কিউব আয়তনে। এই 1 সেন্টিমিটার কিউব আয়তনটা কি বা কতটুকু, এটা যদি আমি একটু বলতে চাই তাহলে বলবো যে, আচ্ছা তোমরা একটু এই কিউবটা একটু খেয়াল করো, হ্যাঁ। তুমি ধরো যে আহ, এটা একটা কিউব, তাই না? ঘনক বাংলায়, ইংলিশে কিউব। তো এটা ধরো 1 সেন্টিমিটার তার দৈর্ঘ্য, প্রস্থ, এই যে প্রস্থটা হচ্ছে 1 সেন্টিমিটার, আবার উচ্চতাটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাই না? সো এটার আয়তন কত হবে একটু বলো তো? আয়তন মানে কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, বা ঘনকের ক্ষেত্রে আয়তন তোমরা জানো যে এ কিউব। তো এ কিউব হলে সো ওয়ান ওয়ান কিউব, দ্যাট মিনস 1 কিউব, এটা তো একক থাকবে, সো 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তো একটা একটা বক্সের কথা চিন্তা করো, যার ছোট্ট একটা বক্স, তোমরা 1 সেন্টিমিটার হয়তো ফিল করতে পারবে। যে আমি যদি একটা দাগ দিই 1 সেন্টিমিটার গেস করে, হ্যাঁ, এতটুকু হবে 1 সেন্টিমিটার। তো তোমরা 1 সেন্টিমিটার তোমাদের স্কেলে দেখতে পারো যে 1 সেন্টিমিটার কতটুকু, হ্যাঁ। 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তো তোমরা খুবই ছোট একটা বক্সের কথা চিন্তা করো, যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 সেন্টিমিটার করে। সেই 1 সেন্টিমিটার তুমি যদি আহ, পানি দিয়ে ফিল আপ করো, পানি দিয়ে ফিল আপ করো, তাহলে তাহলে সেটা সেই পানিগুলোর ভর হবে 1 গ্রাম। তুমি যদি লোহা দিয়ে ফিল আপ করো সেই লোহার ভরটা হবে 7.8 গ্রাম। অ্যান্ড তুমি যদি কাঠ দিয়ে ফিল আপ করো তাহলে সেটা হবে 0.4 গ্রাম, যেহেতু 0.4 গ্রাম পার 1 সেন্টিমিটার কিউব। বুঝতেছো? মানে তুমি ওই বক্সটার কথা একটু ইমাজিন করো, যার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতাও 1 সেন্টিমিটার, এবং ওটা তুমি পানি দিয়ে একবার ফিল আপ করলা। ওইটার যে ভর, যে পরিমাণে ভরের পানি পাওয়া যাবে সেটা হচ্ছে 1 গ্রাম। অ্যান্ড লোহার বেলা সেটা হবে 7.8 গ্রাম, অ্যান্ড কাঠের বেলা হবে 0.4 গ্রাম। তো দেখো এই পানির যে ঘনত্ব 1, এর চাইতে কিন্তু লোহার ঘনত্ব হচ্ছে বেশি, তাই না? সেই জন্য কিন্তু লোহা পানিতে ডুবে যায়। আমরা এটা তোমরা আগে শুনেছো হয়তো বা, যে বস্তুর ঘনত্ব বেশি হয় সে বস্তু হচ্ছে ডুবে যাবে আর কি।
ঠিক আছে? সো মানে পানির চাইতে যার ঘনত্ব বেশি হবে সেটা পানিতে ডুবে যাবে। সো পানির ঘনত্ব তো 1 আর লোহারটা তো 7.8। সো লোহা একটা টুকরা হচ্ছে ডুবে যাবে। এখন জাহাজ কেন ডুবে না, এটা অবশ্যই তোমাদের প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নের অ্যান্সার আমরা যখন আর্কিমিডিসের সূত্রটা পড়বো তখন হচ্ছে আমরা এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব যে জাহাজ আসলে কেন ডুবে না। হ্যাঁ, বাট আপাতত বলে রাখতে পারি যে জাহাজের ওভারঅল ঘনত্বটা কম হয়ে যায়। ঠিক আছে? সেটা কীভাবে কম হয় সেটা আমরা পরে ডিটেলসে জানবো। বাট এখন জাস্ট মাথায় রাখো যে যে বস্তুর ঘনত্ব কম সে উপরে থাকবে। ঠিক আছে? যেমন কাঠের ঘনত্ব কিন্তু পানির চাইতে কম। কাঠের ঘনত্ব হচ্ছে 0.4 গ্রাম পার সেন্টিমিটার 1 সেন্টিমিটার কিউব। সো এই জন্য কিন্তু কাঠ হচ্ছে পানিতে ভাসবে। ওকে, তো আমরা এখানে একটু বায়ুর ঘনত্ব নিয়ে আলোচনা করব। দেখো বায়ুর ঘনত্বটা আমি যদি ওখান থেকে আরেকবার একটু তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে 0.0001227 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, সো এটা যদি আমি একটু লিখি, আহ, তার হচ্ছে ঘনত্বটা হচ্ছে 0.00127 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এর মিনিংটা হচ্ছে, তুমি যদি একটু গ্রাম গ্রাম থেকে মিলিগ্রামে নিয়ে আসো তাহলে ভালো হয়, কারণ এত এত ছোটো মান তো তুমি ফিল করতে পারবে না। সো আমি একটু মিলিগ্রামে নিয়ে আসি, যে এটাকে 1000 দিয়ে গুণ করলে মিলিগ্রাম চলে আসবে, তাই না? কারণ ওয়ান ওয়ান গ্রাম মিন্স কিন্তু 1000 মিলিগ্রাম। ঠিক আছে? সো 1000তে গুণ দিলে এটা হবে, এক দশমিক ঘরটা হচ্ছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর সামনে যাবে। সো 1.27 মিলিগ্রাম পার 1 সেন্টিমিটার কিউব। তার মানে তুমি কি এই যে এই কিউবের কথা চিন্তা করো, এটা 1 সেন্টিমিটার, সব কিছু 1 সেন্টিমিটার করে, মানে প্রস্থ দৈর্ঘ্য উচ্চতা 1 সেন্টিমিটার করে, এবং তাহলে এই বস্তুর আয়তন হবে 1 সেন্টিমিটার কিউব। এবং এটা তুমি যদি বাতাস দিয়ে পূর্ণ করো সেই ছোট বক্সটা, তাহলে তার ওজন হবে, তার ভর হবে 1.27 মিলিগ্রাম। ঠিক আছে? মানে 1.27 মিলিগ্রাম আসলে খুবই ছোট। ঠিক আছে? আমরা 1 গ্রামই তো ঠিকমতো ফিল করতে পারি, দেখতে পারি 1 গ্রাম, বাট এই 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার 1 মিলিগ্রাম। ঠিক আছে? খুবই ক্ষুদ্র 1 মিলিগ্রাম। এবং বাতাস তো আসলে খুবই হালকা হয়, তাই না? বাতাসের ঘনত্ব তো খুবই কম হয়। সো এটা 1.27 মিলিগ্রামই হওয়ার কথা আসলে। দেখো, নেচারে হচ্ছে একটা পার্সেন্টেজ দিয়ে রাখছে, নেচারে নাইট্রোজেন 78% থাকে, হচ্ছে অক্সিজেন হচ্ছে 21% থাকে, বাকি আদার্স যে গ্যাসগুলো সেটা হচ্ছে 1% থাকে। আর মানে এটা একটা কম্বিনেশন, এই কম্বিনেশন হচ্ছে, আর মানে কথা হচ্ছে যে এই যে এখানে যে আমরা ঘনত্ব নিয়ে আলোচনা করছি না, এই এখানে কি কি গ্যাস থাকবে, এই যে মেইনলি অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, আর সে আদার্স যে গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, আর্গন হতে পারে, এগুলো সবগুলো মিলে হচ্ছে কিন্তু এই বায়ুর ঘনত্বটাকে মেজার করা হয়। ওকে, আমরা এখন কি দেখবো, দেখো পানির ঘনত্ব। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট, পানি নিয়ে যেহেতু অনেক বেশি পড়াশোনা করা লাগবে পানির ঘনত্ব নিয়ে। তো পানির ঘনত্বটা একদম খুব ভালো করে পানির ঘনত্বটা বুঝতে হবে। পানির ঘনত্বটা আমি আরেকবার লিখি, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাকে 1 গ্রাম পার সিসি লিখেছিল। আমি বলেছিলাম যে হ্যাঁ, তোমরা একটা বক্স ইমাজিন করতে। ঠিক আছে? যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছু 1 সেন্টিমিটার করে। হুম, তো সেটাকে পানি দিয়ে পূর্ণ করলে সেই পানির ভর হবে 1 গ্রাম। সে পানির ভর হবে 1 গ্রাম। বাট আমরা এখন এটা অন্য একটা ইউনিটে দেখব, আমরা কেজি পার মিটার কিউবে নিয়ে আসবো আর কি। তো খেয়াল করো, ধরো 1 গ্রাম, একটু ফ্রেশ করে লিখি, ধরো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, মানে তুমি চিন্তা করো যে, আচ্ছা আমরা আগে কনভার্ট করি, এই 1 গ্রামকে কেজিতে কনভার্ট করি, সেটা হবে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ,
সো 1000 দিয়ে যদি ভাগ করো এটা হয়ে যাবে কেজি। আর সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নেওয়ার জন্য দেখো সেন্টিমিটার কিউব মিটার কিউবের মধ্যে একটা সম্পর্ক আছে। সো সেটা ধরো যে ওয়ান, তুমি জানো যে 1 মিটার মানে কিন্তু 100 সেন্টিমিটার, তাই না? তাহলে 1 মিটার কিউব মানে তিনটা 1 মিটার টাইমস 1 মিটার টাইমস 1 মিটার, এটা কী হবে বলো তো? তো 100 সেন্টিমিটার কয়বার আসবে? 3বার, তাই না? হ্যাঁ, তো 3বার 100 মানে আসলে 10 টু দি পাওয়ার 3 দিতে পারি একসাথে, হ্যাঁ, সেন্টিমিটার কিউব। তার মানে 1 মিটার কিউব আসলে তোমার ওই যে এটা 10 টু দি পাওয়ার 6 হয়, 6 সেন্টিমিটার কিউব হয়, তাই না? তো আমাকে বলো যে 1 সেন্টিমিটার কিউব মানে কত হবে? হ্যাঁ, এই 1 সেন্টিমিটার কিউব মানে হবে এই 10 টু দি পাওয়ার 6 যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে সেটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার -6। তো 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে কেজি পার মিটার কিউবে কনভার্ট করা আর কি। সো এই যে কেজি পার মিটার কিউবে কনভার্ট করে ফেললাম। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে যে রেজাল্ট আসবে যে 10 টু দি পাওয়ার 6 উপরে গেলে এই যে 1/1000 আমি বসাই দিলাম। আর 10 টু দি পাওয়ার 6 উপরে গেলে, সরি, 10 টু দি পাওয়ার -6 যদি উপরে যায় 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। আর কেজি পার মিটার কিউব হবে ইউনিটটা। আর এটা হচ্ছে আহ, এই যে 1000, আর হচ্ছে এটা মানে এটা দিয়ে কাটাকাটি করলে টোটাল রেজাল্ট হচ্ছে 1000 আসবে। সো খেয়াল করো 1 গ্রাম পার সিসি, সিসি মানে তো সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার, মানে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এখন এটার মিনিংটা বুঝতে হবে। এই 1000 কেজি পার মিটার কিউব যেটা আমি তো দেখাইলাম কীভাবে করতে হয়, হ্যাঁ, কনভার্সনটা কীভাবে করতে হয়। এখন আমি এগুলো একটু মুছে দিব, এগুলা এখন দরকার নেই। শুধু এই মানটা রাখি আর কি। তুমি এই বক্সটার কথা একটু চিন্তা করো তো, হ্যাঁ, এই বক্সটার কথা চিন্তা করো যার দৈর্ঘ্য ধরো 1 মিটার, প্রস্থ ধরো 1 মিটার, এবং ক্ষেত্রফল হচ্ছে সরি উচ্চতাও 1 মিটার। তাহলে এই পুরো যে বর্গা মানে ঘনক যেটাকে ঘনক বলে আমরা, এটার যে আয়তন হবে 1 টাইমস 1 টাইমস 1, দ্যাট মিনস 1, আর হচ্ছে মিটার কিউব, তাই না? এটা হবে তোমার আয়তন, তার পুরোপুরি আয়তন হবে এটা। তো এই আয়তন মানে এখানে তুমি যদি এখন পানি দিয়ে ফিল করো এটাকে, পুরোটা যদি পানি দিয়ে ফিল করো, আহ, পুরোটা ভরে দাও, তাহলে হচ্ছে সেই পানিটার ভর হবে 1000 কেজি। হ্যাঁ, এই যে 1000 কেজি পার মিটার কিউব মানে তো এটা 1000 কেজি পার 1 মিটার কিউব। এটার মিনিং হচ্ছে যে 1 মিটার কিউব আয়তনের যে জায়গাটা, এটা 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 তুমি যদি পানি দিয়ে পূর্ণ করে ফেলো তাহলে সেই পানিটার ভর হবে 1000 কেজি। ঠিক আছে, এখন 1 মিটার কিউব আয়তনটা তোমাদের একটু ফিল করতে হবে। হুম তা মোটামুটি তোমরা যে টেবিলগুলোতে পড়াশোনা করো সেই টেবিলগুলোর যে দৈর্ঘ্য 1 মিটারের কাছাকাছি হয় আর কি। অথবা তোমরা যদি তোমাদের 2 হাত একটু প্রসারিত করো, এইটাও দেখবা যে একটু 1 মিটারের কাছাকাছি, একটু বড় হতে পারে, বাট এটা 1 মিটারের কাছাকাছি, হ্যাঁ। সো চিন্তা করো যে এরকম একটা বক্স যেটা দৈর্ঘ্য হচ্ছে তোমার এই 2 হাত প্রসারিত করা অবস্থায় আহ, যতটুকু হয় সেটা, প্রস্থ এটা এবং উচ্চতাও এটা, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম। সো এরকম একটা বক্স মোটামুটি ভালোই বড়, তাই না? সো এটা তুমি যদি পুরোটা পানি দিয়ে আহ, পূর্ণ করো তাহলে সেখানে 1000 কেজি পানি হচ্ছে থাকবে, ঠিক আছে, পুরোপুরি 1000 কেজি পানি থাকবে। সো এটা হচ্ছে মিনিং। আর সেটা যদি তুমি ওই অন্য কিছুর জন্য বলো, মানে সেটা যদি তুমি যদি লোহা দিয়ে পূর্ণ করো ওরকম একটা বক্সকে, তো লোহার তো ছিল তোমার 7.8, তো মোটামুটি গ্রাম পার সেন্টিমিটার কিউব ছিল, তাই না? এখন এটার জন্য কী হবে? সিম্পল, আমি যদি একবারে বলে দিই এত কেজি পার মিটার কিউব, এটা হবে লোহারটা, তাই না? এটা হবে। তার মানে তুমি ওটা যদি লোহা দিয়ে পূর্ণ করো তাহলে সেই লোহাগুলার ভর হবে 7800 কেজি। এরকম একটা বক্স যদি ফিল আপ করতে পারো। সো এটা হচ্ছে ঘনত্বের মিনিংটা। ওকে, আমরা আমরা নেক্সট টপিকে যাই। খেয়াল করো ঘনত্ব নিয়ে এখানে একটু আরেকটু কথা একটু বলি যে এখানে
ওখানে যাওয়ার আগে আমরা একটু এই লাইনটা নিয়ে একটু আলোচনা করি যে সম্পর্কটা। দেখো ঘনত্ব সমান সমান কি পেয়েছো আমরা? এম বাই ভি, তাই না? এই ভি, এই রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাই না? তো দেখো এই রো কিন্তু এম এর সমানুপাতিক, ঠিক আছে? রো কিন্তু এম এর সমানুপাতিক যখন ভি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট বলতে তোমার এটা স্থির থাকবে, ওকে? মানে যখন আয়তন, দুটো বস্তুর আয়তন দেখবা যে ফিক্সড, তো যার ভর বেশি একই আয়তনের মধ্যে, যার ভর বেশি তার রো বেশি, সিম্পল হিসাব। যার ভর বেশি তার রো বেশি। তো আমি এখানে একটু একই আয়তনের ধরো, এটাও 50 ml আছে, সরি 500 ml আছে পানি, এটাও 500 ml হচ্ছে মধু আর কি, হ্যাঁ? তো এই দুটো যদি আমি ভরটা পরিমাপ করি, দেখা যাবে যে এখানে এখানে তো 500 গ্রামই থাকবে, 500 ml মানে 500 গ্রামই থাকবে, বাট এখানে বেশি থাকবে, ঠিক আছে? এখানে তোমার ক্যালকুলেশন করলে দেখা যাবে যে এটার মধুর ঘনত্ব 1400, তো 500 থাকবে না, 500 চাইতে একটু আহ, বেশি হবে, ওকে? মোটামুটি 750 মতো হবে আর কি, গ্রাম, গ্রাম হিসাব করলে। সো এটার ভর বেশি হবে, তার মানে এটা কেন? কারণ এটার ঘনত্বটা বেশি, এই জন্য এটার ভর বেশি হবে। আয়তন কিন্তু সেম, আয়তন ফিক্স রেখে কিন্তু তোমাকে এই কম্প্যারিজনটা করতে হবে যে ঘনত্ব কম নাকি বেশি। তো আমরা যদি এর পরে আরেকটা এক্সাম্পল দেখি, তার আগে একটু বলে রাখি যে এখানে রো কিন্তু আবার তোমার আহ, আয়তনের ব্যস্তানুপাতিক হবে যখন হচ্ছে তোমার এম কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? যখন এম কনস্ট্যান্ট থাকে, এম কনস্ট্যান্ট মানে ভরটা সেম থাকবে। যখন ভরটা দুইটা বস্তু সেম থাকবে, তাহলে আয়তন যার বেশি তার ঘনত্ব হচ্ছে কম, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? এই যে এখানে 1/v দেওয়া আছে। সো এখানে এদিকে রো হচ্ছে উপরে আর ভি হচ্ছে নিচে। সো এভাবে থাকলে কিন্তু সেটা অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমরা একটু দেখি যে এক্সাম্পলটা দেখি। এই যে এদের একই ভর, হ্যাঁ? এটারও 500 গ্রাম, আগেটা ছিল আয়তন একই, বাট এটা এবার ভর একই, এটাও 500 গ্রাম আর এটাও 500 গ্রাম, দুটোই 500 গ্রাম। এটা হচ্ছে বরফ আর এটা হচ্ছে আহ, স্বর্ণ, দেখতেই পাচ্ছ। সো এই দুইটা 500 গ্রামের যে একটা হচ্ছে বরফের বার আর একটা হচ্ছে স্বর্ণের বার। আহ, দেখতেই পাচ্ছ কার আয়তনটা বেশি, তাই না? এর আয়তন বেশি, বরফের আয়তনটা বেশি। সো বরফের আয়তন বেশি মানে তার মানে তার ঘনত্ব কম, তাই না? অ্যাকচুয়ালি ঘনত্ব কম হওয়ার কারণেই তার আয়তনটা বেশি হয়েছে। মানে একই জায়গার ক্ষেত্রে চিন্তা করলে এখানে তো জায়গা আলাদা, সে বেশি জায়গা নিয়েছে, একই ভর, এখানে ভরটা ফিক্সড, আর সে হচ্ছে কম জায়গা নিয়েছে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো যে ঘনত্বটা আয়তনের ব্যস্তানুপাতিক আর হচ্ছে ভরের সমানুপাতিক। তো দেখলাম, তাই না? আমরা একটা ম্যাথ করবো একটু পরে। আমরা একটু একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট দেখতে চাই, একটু টেস্ট করতে চাই যে আসলে আম, ঘনত্ব, এই যে দেখো ঘনত্ব হচ্ছে যে বস্তু কম হবে সেই বস্তুটা উপরে ভাসবে, আর যেটা বেশি হবে সেটা হচ্ছে নিচে ডুবে থাকবে। যেমন তোমরা একটা কাঠের একটা বস্তুকে তোমরা যদি পানিতে ছেড়ে দাও, দেখবে যে এটা ভাসতেছে। আবার তুমি যদি দেখো যে একটা লোহার টুকরা যদি পানিতে ছেড়ে দাও, দেখবে যে এটা ডুবে গেছে। এখন এটার কারণ হচ্ছে লোহার টুকরাটা কিন্তু ঘনত্ব বেশি পানির চাইতে, তাই না? এর জন্য ডুবে গেছে। আর কাঠের যে ঘনত্ব সেটা কম। তোমাকে একটু বলে দেই যে লোহার যে ঘনত্ব সেটা হচ্ছে তোমার 7,800 কেজি/মিটার কিউব, ওকে? যেখানে পানিটা হচ্ছে কিন্তু 1,000 কেজি/মিটার কিউব, ওকে? আর কাঠেরটা সেটা হচ্ছে কাঠ কাঠ অনুযায়ী একটু ভ্যারি করে, আহ, কোন কাঠের গাছ, বাট অ্যাভারেজে ধরলে এটা 400 কেজি/মিটার কিউব হয়। সো এই জন্য কাঠটা কিন্তু পানিতে ভাসে, কিন্তু লোহাটা কিন্তু পানিতে ভাসে না, ডুবে যায়। সো আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখবো যে আসলে যে আম, হালকা বস্তুটা মানে যেটার ঘনত্ব কম সেটা যে উপরে থাকে, সেটা একটু আমরা একটু এক্সপেরিমেন্টে দেখতে চাই। আহ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বাম দিকের যে ইয়েটা, গ্লাসটা, এখানে আমি একটা, এই গ্লাসে হচ্ছে পানি আছে, নর্মাল পানি। এখানে দেখো তোমরা ডিমটা কিন্তু
ডুবে আছে, হ্যাঁ? কারণ হচ্ছে এখানে ডিমের যে ঘনত্ব, পানির ঘনত্বের পানির যে ঘনত্ব তার চাইতে একটু বেশি। আর এখন আমি আ এই ডিমটাকে হচ্ছে পাশের ডান দিকের যে ইয়েটা আছে, গ্লাসটা ওখানে রাখবো। ডান দিকের গ্লাসটা কিন্তু আমি এই এখানে কিন্তু একটু লবণ মিক্স করছি, হ্যাঁ? ১ চামচ লবণ মিক্স করছি। সো লবণ মিক্স করার কারণে কি হয়েছে যে এখানে ঘনত্বটা কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ? সো আমি একটু আ ডিমটা একটু এখানে দিব। একটু দেখো যে কি ঘটে, হুম? সো তোমরা একটু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ভেসে নেই, হ্যাঁ? এটা কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ডুবে আছে। আমি যদি এই অ্যাঙ্গেলে দেখাই, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে একটু ডুবে আছে, হ্যাঁ? একদম নিচে ডুবে আছে। তো আমি একটু এখন ডিমটা উঠাবো, হুম? ডিমটা আমি এই যে লবণ মিক্স করা পানি দিয়ে দিলাম। খেয়াল করো ডিমটা কিন্তু ভেসে আছে, হ্যাঁ? তোমরা একটু এই অ্যাঙ্গেলে দেখতে পারবা যে ডিমটা কিন্তু ভাসতেছে। ওইখানে কিন্তু একদম নিচে ডুবেছিল। এই যে এই লবণ মিক্স করা পানিতে কিন্তু ডিমটা ভাসতেছে। এর কারণ কি? কারণ হচ্ছে এখানে ঘনত্বটা কিন্তু আ এখানে পানির ঘনত্বটা মানে লবণ পানি মিক্স করা যে পানি সেটার ঘনত্ব কিন্তু ডিমের ঘনত্বের চাইতে একটু বেশি। এজন্য ডিমটা ভাসতেছে। সো আ ওই যে আমার উপরে একটু লেখাটা দেখো যে, যে বস্তুর ঘনত্ব কম সে বস্তু উপরে থাকবে। এখানে ডিমের ঘনত্ব হচ্ছে কম। হ্যাঁ? কিন্তু এটাতে ডিমের ঘনত্ব বেশি ছিল পানির ঘনত্বের চাইতে। কিন্তু লবণ পানির খেয়াল করছো তোমরা যে এখানে কি কি ঘটেছে আসলে? সো আমরা যদি আরেকটা টেস্ট দেখি যে আ এখানে হচ্ছে তুমি দেখতে পারবা যে আ ৩ ধরনের তেল হচ্ছে এখানে ইউজ করা হবে। আ সরি, এখানে হচ্ছে তেল, যেটা হচ্ছে সয়াবিন তেল আর হচ্ছে এখানে পানি আর হচ্ছে মধু, হ্যাঁ? এই ৩ টে উপাদানের মধ্যে তোমরা জানো যে মধুর ঘনত্ব সবচাইতে বেশি। তারপরে হবে পানি, তারপরে হবে তেল, হ্যাঁ? তেল যেকোনো তেল। তো আমি ওখানে সয়াবিন তেল নিয়েছি। আমরা যে খাবারের তেল সেটা নিয়েছি। সো এই এক্সপেরিমেন্টটা একটু তোমরা দেখো। আ আমরা আরেকটা টেস্ট করতে চাই যে যে বস্তুর ঘনত্ব কম সে বস্তুর উপরে ভাসবে। এটা আমরা ৩ টা হচ্ছে পদার্থ নিয়ে এখন একটা টেস্ট করি, হ্যাঁ? আ ৩ টার মধ্যে একটা হচ্ছে তেল, একটা পানি, আর একটা হচ্ছে মধু। দেখো আ এই ৩ টার মধ্যে ঘনত্ব বেশি মধু, এটা তোমরা জানো। তারপর হচ্ছে 2nd হচ্ছে পানি, 3rd হচ্ছে তেল। তার মানে তেলের ঘনত্ব সবচাইতে কম। তারপর হচ্ছে একটু বেশি হচ্ছে পানির। তার চাইতে আরেকটু বেশি হচ্ছে মধুর, হ্যাঁ? এই মানগুলা তোমরা ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবা। আ আমি জাস্ট ক্রমটা বলে দিলাম, হ্যাঁ? সো এখানে তেল কিন্তু সবার উপরে থাকার কথা। যেহেতু যে বস্তুর ঘনত্ব সেই বস্তু ভাসবে। আর 2nd এ থাকার কথা হচ্ছে পানি এবং সবার নিচে থাকার কথা হচ্ছে আ মধু, তাই না? চলো আমরা একটু দেখি এটা করে। তো আমরা সবার আগে যদিও তেল উপরে থাকার কথা, আমরা সবার আগে এখানে একটু তেলই দিব। এই যে এই গ্লাসটাতে একটু তেলই দিব, হ্যাঁ? আমি একটু খাবারের যে তেল আমরা ইউজ করি আমি সেটাই দিয়ে দিচ্ছি। সো আমরা একটু তেল দিয়ে দিলাম। তোমরা দেখতেছো যে এখানে একটু তেল দেওয়া আছে একটা লেয়ার। আ এখন আমি একটু পানি দিয়ে দিব, হ্যাঁ? এই পানিটাতে আমি একটু নীল রং ইউজ করেছি। তো যাতে এটা ডিফারেন্স বুঝা যায় যে হ্যাঁ, তেল আর পানির কালার তো অনেকটা সেইম। সো আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ? পানিটা আরেকটু গাঢ় হলে ভালো হইতো। বাট তোমরা হয়তো বুঝতে পারবা যে এখানে দেখো ওই যে তেলটা উপরে, হ্যাঁ? পানিটা কিন্তু নিচে। আ বোঝা যাচ্ছে মোটামুটি। পানিটা নিচে চলে গেছে, তেলটা উপরে গেছে। এখন আমরা এখানে একটু মধু দিব। আ আ মধুটা পড়বে কিনা আমি সিউর। অনেক ঘন মধু। তারপরও দেখি কতটুকু পড়ে। এই যে মধু পড়তেছে কিন্তু, হ্যাঁ? মধু পড়তেছে। ওকে। সো আমরা একটু দেখি মধুটা কি হলো?
দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে মধুটা সবার নিচে আছে, হ্যাঁ? একটু মধু কমই দিয়েছি আসলে। এইজন্য দেখতে পাচ্ছ যে মধুটা সবার নিচে আছে। এরপরে পানি, এরপর হচ্ছে কিন্তু তেল। কিন্তু আমি কিন্তু তেল কিন্তু সবার আগে দিয়েছিলাম, তাই না? সো তেল কিন্তু নিচে থাকার কথা। কিন্তু না, ঘনত্ব যে বস্তুর কম সেটা কিন্তু উপরে থাকবে। তো দেখো, এই যে সবার নিচে মধু, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে তেল, হ্যাঁ? এরকম করে ভাসতেছে। সো আশা করি বুঝতে পারছো যে আ ঘনত্ব যার কম সেই বস্তু হচ্ছে ভাসবে। তো জাহাজ যে ভাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব সামনে। জাহাজ কেন ভাসে? জাহাজের ঘনত্বটা কিভাবে কম হয়ে যায়? আশা করি বুঝতে পারছো যে এখানে ঘ যে বস্তুর ঘনত্বটা কম সেই বস্তুটা উপরে থাকবে। উপরে ভাসবে আসলে, হ্যাঁ? তো এখানে দেখো যে পৃথিবীর সবচাইতে বেশি যে ঘন যে বস্তুটা আ সেটার সম্পর্কে যদি বলি আমি, উম সেটা হচ্ছে গ্রাফিন। সবচাইতে কম, সবচেয়ে কম ঘনত্বের যে বস্তুটা সেটা হচ্ছে গ্রাফিন অ্যারোজেল। এটা বায়ুর চাইতেও কম ঘনত্ব, হ্যাঁ? বায়ুর ঘনত্ব আমরা দেখেছিলাম 1.27 মিলিগ্রাম পার সেন্টিমিটার কিউব, বাট এটা কিন্তু 0.2 থেকে 0.9 মিলিগ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে আরো ছোট। ওকে? আর আমরা এটা দেখো অসমিয়াম, এটা হচ্ছে সবচাইতে ঘন বস্তু এই পৃথিবীর মধ্যে। সেটা হচ্ছে 22.59 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আ এইটা হচ্ছে দেখো কোথায় ইউজ করা হচ্ছে? এই যে আমরা যে খুব দামি কিছু এক্সপেন্সিভ কলম আছে যে আ এই যে ফাউন্টেন পেন, এগুলা দিয়ে হচ্ছে, এগুলো আগে এগুলাই চলতো আসলে। তো এগুলাতে হচ্ছে এই অসমিয়াম ইউজ করা হয়। মানে এত বেশি ঘনত্ব এবং অনেক বেশি শক্ত হওয়ার কারণে এগুলো ইউজ করা হয়। আ বুঝতে পারছো? তারপর হচ্ছে যে ওই যে এখন কিছু ব্র্যান্ডের যে আ ব্র্যান্ড আছে, ভালো কিছু ব্র্যান্ড, ওইগুলোতে যে এটা আমাদের যে বল পয়েন্ট আছে, এটা যে ইয়াটা আছে, সামনের যে গোল বলটা থাকে, এটা হচ্ছে তোমার এই অসমিয়াম ধাতু ইউজ করা হয়। এটা খুবই ঘনত্বের এবং এটা অনেক বেশি টেকসই। হুম? এবং ইনফেক্ট অসমিয়াম অনেক মেডিকেল ইন্সট্রুমেন্টও ইউজ করা হয়। আ যেগুলো হচ্ছে মেডিকেলের বিভিন্ন কাঁচি আছে, হ্যাঁ? যেগুলো দিয়ে হচ্ছে আ যেগুলো হচ্ছে দিয়ে সার্জারি করতে ইউজ করা হয়। ওগুলাতে হচ্ছে অসমিয়াম আ ইউজ করা হয় আরকি। তো আশা করি বুঝতে পারছো ঘনত্বের যে কনসেপ্টটা। আচ্ছা, আমরা এই ঘনত্ব নিয়ে এই ম্যাথটা একটু সলভ করি। আ খুব ইজিলি সলভ করে ফেলবো। দেখো যে এখানে একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 25, 12 এবং 6 সেন্টিমিটার। এটা আসলে আয়তন দিয়েছে, বাট এটা ভেঙে দিয়েছে। আমরা এখান থেকে আয়তন বের করে ফেলতে পারবো। হোয়াটএভার, সেই ইটের ভর দেওয়া আছে 2.25 কেজি। পানির ঘনত্ব দিয়ে দিয়েছে 1000 কেজি এবং ইটের সাথে বলা হচ্ছে যে ইটের সাথে সম আয়তনের বলতে ইটের যে আয়তন সেই আয়তনের হচ্ছে এবং 400 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটা কাঠের টুকরা ওটার সাথে জোড়া লাগিয়ে এটি পানিতে মানে ছেড়ে দেওয়া হলো। সেটা এখন ভাসবে নাকি ডুববে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা একটু ইটের যে আয়তন সেটা একটু বের করতে হবে শুরুতে। আমরা একটু ইটের আয়তনটা একটু বের করি। ইটের আয়তন হবে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, তাই না? ইট নরমালি হচ্ছে আয়তাকার ঘনবস্তু হয়। আর আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে এবিসি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে হয়ে যাচ্ছে। সো ইটের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.25 মিটার, মানে সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করে নিলাম। আর ওখানে 12 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে 0.12 হবে। আর এটা 0.06 আসবে। এটা এগুলো গুণ করলে 0.0018 মিটার কিউব আসবে। হোয়াটএভার, পানির ঘনত্ব দেওয়া আছে। ওকে, ইটটির সাথে সম আয়তনের, তো ইটের যে আয়তন তার সম আয়তন হবে হচ্ছে এই কাঠের আয়তনটা। তো আমি যদি কাঠের আয়তন V2 বলি সেটা হবে সেম 0.0018 মিটার কিউব। কাঠের ঘনত্বটা দেওয়া আছে। তো এখান থেকে কাঠের যে আয়তন, এই যে আমরা কাঠের আয়তন পেয়ে গেলাম, যেহেতু বলেছে কাঠের আয়তন ইটের আয়তনের সম আয়তন। সো ওই ইনফরমেশন ইউজ করে আমরা কাঠের আয়তন পেয়ে গেলাম এবং ঘনত্ব দেওয়া আছে। কাঠের ঘনত্ব হচ্ছে রো ইজ ইকুয়াল টু তোমার 400 কেজি পার মিটার কিউব। এখান থেকে আমরা
কাঠের যে ভর সেটা একটু বের করে ফেলতে পারি। দেখো রো মানে কিন্তু এম বাই ভি, রাইট? তাহলে এম ইজ ইকুয়াল টু রো বি হবে না? সো রো বি যদি আমরা গুণ করে দিই 400 গুণ ভি টু অ্যাকচুয়ালি 0.0018, এবং এটা ক্যালকুলেশন করলে যেটা আসতেছে সেটা হচ্ছে যে 0.72 কেজি। ওকে, সো আমরা একটু জাস্ট এই মানটা একটু রাখি, হ্যাঁ? মানে আমরা এটাকে M2 ধরতে পারি, আমরা এটাকে M2 ধরতে পারি। সো M2 হচ্ছে 0.72 কেজি, তাই না? সো আমরা একটু জায়গা স্বল্পতা, তো আমরা একটু এগুলো মুছে দিই। তোমরা নোট করে ফেলতে পারো খাতায়, ভিডিওটা পেছনে নিয়ে বা পজ করে এটা তোমরা হচ্ছে নোট করে ফেলতে পারো। ওকে, খেয়াল করো যে আমাদের কাছে V1 ছিল 0.0018, আর M1 হচ্ছে আমাদের হচ্ছে 2.25, V2 হচ্ছে সেম কাঠের জন্য আর কি, আর M2 হচ্ছে 0.72। ঠিক আছে, আমরা যদি অ্যাভারেজ একটা আমরা যদি এখন ঘনত্বটা বের করতে চাই, ঘনত্ব হবে এখানে তোমার টোটাল যে আয়তন, মানে V1 প্লাস V2, আর উপরে হবে তোমার M1 প্লাস M2। মানে এটা হচ্ছে অ্যাভারেজ ঘনত্ব আর কি। তো মানে দুইটা মিলায়, যেহেতু কাঠের সাথে ইটের একসাথে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে, তো ওই অবস্থা হচ্ছে যে ঘনত্ব হবে এইভাবে। মানে উপরে হচ্ছে ভরের যোগফল, নিচে হচ্ছে আয়তনের যোগফল। সো 2.25 প্লাস 0.72, এটাকে ভাগ করতে হবে 0.0018, প্লাস প্লাস না দিয়ে আমরা 2 দিয়ে গুণ দিতে পারি যেহেতু দুইটা সেম। সো এটার যে ক্যালকুলেশন সেটা আসবে 2.25 প্লাস 0.72, আর নিচে হবে তোমার 0.0018 টাইমস 2, 825 কেজি পার মিটার কিউব। এবং এটা যদি পানির চাইতে কম, সো অবভিয়াসলি এটা পানিতে ভাসবে। সো পানিতে ভাসবে, এটা হচ্ছে অ্যান্সার। আমি একটু রাফলি বুঝাইছি, মানে খুব বেশি কনস্ট্রাকটিভলি নাম্বার পাওয়ার মতো বুঝাই নাই, বাট তোমরা এটা সাজায় লিখতে পারবা আশা করি।